স্টার্ট করব পলিজেনিক ইনহেরিটেন্স। পলিজেনিক ইনহেরিটেন্স নাম থেকেই বোঝা যাচ্ছে অনেকগুলো জিন। পলি মানে কি অনেক, তো অনেকগুলো জিন যখন একে অপরের সাথে এক্সপ্রেস হয়, ঠিক আছে, তখন একে অপরের সাথে এক্সপ্রেস হয়, তখন সেটাকে বলা হবে পলিজেনিক ইনহেরিটেন্স। ঠিক আছে, প্রথমেই লেখা আছে দেখ বইতে, এটা একটু কনফিউজ করতে পারে। Polygenes are two or more different pairs of non-allelic genes। ঠিক আছে, নন অ্যালিলিক জিনস কেন বলা আছে? ধর আমার জিন এ, ঠিক আছে, ধর আমার জিনের এর মধ্যে, এটা জিন, ধর জিন এর মধ্যে অ্যালিল আছে এ আর বি, এ এ এ বি ধর, আর আমার আর একটা জিন আছে জিন বি, ধর জিন বি এর অ্যালিল আছে বি এ আর বি বি। ঠিক আছে, আমার কোনো বডির ক্যারেক্টারের জন্য, আমার কোনো বডির পার্টিকুলার ফেনোটাইপিক ক্যারেক্টার, ধর আমার স্কিন কালার, ধরে নে আমার স্কিন কালার, ধর স্কিন কালারের জন্য এ রেসপন্সিবল, আর স্কিন কালারের জন্য মানে কি বলবো, এটা না, ধর স্কিন কালারের জন্য এই জিনটা রেসপন্সিবল। এটা বললে ভুল, বিকজ পার্টিকুলার কোনো অ্যালিল রেসপন্সিবল হয় না, কোনো জিন রেসপন্সিবল হয়। তো ধর আমার স্কিন কালারের জন্য এই জিনটা রেসপন্সিবল, কিন্তু আমার স্কিন কালারের জন্য এই জিনটাও রেসপন্সিবল। পলিজেনিক কেন? বিকজ একটা ইনহেরিটেন্সের জন্য, একটা কোনো ক্যারেক্টারের জন্য একটার থেকে বেশি জিন রেসপন্সিবল। তাহলে ধরে নে আমার স্কিন কালারের জন্য এই দুটো জিনই রেসপন্সিবল। এই দুটো জিন রেসপন্সিবল মানে এই জিনটার এই দুটো অ্যালিলও রেসপন্সিবল। জিন তো ওরকমভাবে এক্সপ্রেস করে না, জিনের অ্যালিলগুলো এক্সপ্রেস করে। তাহলে জিনের এই দুটো অ্যালিল রেসপন্সিবল, আর এই জিনের এই দুটো অ্যালিল রেসপন্সিবল। এই দুটো একে অপরের অ্যালিল, এই দুটো সেম জিনের একে অপরের সিস্টার অ্যালিল বলতে পারিস। এরা দুজনও এই জিনটার অ্যালিল, বাট তুই এদেরকে কি অ্যালিলিক জিন বলতে পারিস? এই দুজনকে তুই অ্যালিলিক জিন বলতে পারিস, কারণ একটারই জিনের দুটো অ্যালিল। তুই কি এই দুটোকে অ্যালিলিক জিন বলতে পারিস? অথচ কিন্তু দুজনেই স্কিন কালারের জন্য রেসপন্সিবল, এও রেসপন্সিবল এও রেসপন্সিবল, বাট তুই কি এদের অ্যালিলিক জিন বলতে পারবি? পারবি না। ওই জন্যই বলা হয়েছে নন অ্যালিলিক জিন। এমন নয় যে ওদের অ্যালিল নেই, ওদেরকে নন অ্যালিলিক জিন ওই জন্য বলা হয়। ঠিক আছে, তো দেখ কি লেখা আছে, পলিজিনস আর টু অর মোর ডিফারেন্ট পেয়ার্স অফ নন অ্যালিলিক জিনস প্রেজেন্ট অন ডিফারেন্ট লোকাস। লোকাসের প্লুরাল ফর্ম হচ্ছে লোসি, মানে এই যে হোমোলোগাস ক্রোমোজোমে একটা জায়গায়, এটা ধর স্কিন কালারের জন্য রেসপন্সিবল জিন এ, কিন্তু আবার এখানেও আছে জিন বি, এরাও স্কিন কালারের জন্য রেসপন্সিবল। তাহলে ডিফারেন্ট লোকাসে প্রেজেন্ট, ডিফারেন্ট ক্রোমোজোমেও প্রেজেন্ট হতে পারে ইনফ্যাক্ট। ঠিক আছে, আর এইগুলোর এফেক্টটা কী, হ্যাভ অ্যাডিটিভ আর কিউমুলেটিভ এফেক্ট বলে কি বলা আছে? অ্যাডিটিভ আর কিউমুলেটিভ এফেক্ট, এই কথাটার মানে বোঝ। ধর তুই ওয়াটার কালার করছিস, ঠিক আছে, তুই ওয়াটার কালার করতে গিয়ে, স্কাইটা রং করতে গিয়ে তুই ব্রাশ দিয়ে প্রথমে একবার ব্লু দিয়ে পেন্ট করলি প্রথমে একবার, তোর মনে হলো না আমার ঠিক স্কাই কালারটা ঠিকঠাক আসছে না, আমার স্কাই কালারটা একটু ডিপ চাই, তুই আর একটা কালার নিবি, আর একটা কালার নিয়ে তুই আর একবার পেন্ট করবি। কি হলো, ফেনোটাইপটা কীরকম লাগছে? ডিপ হয়ে গেছে। কেন ডিপ হলো? বিকজ আমি দুটো আলাদা জিন বা দুটো আলাদা কালার পরের পর লাগিয়েছি। তাহলে দুটো জিন বা দুটো কালার, এখানে দুটো কালার অ্যাড হয়ে গিয়ে সেটা বেশি এফেক্ট দিয়েছে। দুটো কালার অ্যাড হয়ে গিয়ে বেশি এফেক্ট দিয়েছে। এখানেও সেম হয়। একটা জিনের জন্য আমার বডিতে যা এফেক্ট পাবো,
যদি আর একটা জিন এসে সেই এফেক্টটার জন্যই কাজ লাগে, যেমন জিন এ স্কিন, জিন বি স্কিন, ধর জিন এ স্কিনকে কন্ট্রোল করছিল, হলো না, জিন বি এসেও কন্ট্রোল করতে শুরু করলো, আমার স্কিন কালার কিন্তু আরও ডিপ হয়ে যাবে, বিকজ অ্যাড হয়ে যাবে এফেক্ট। এটাকে বলা হয় অ্যাডিটিভ অর কিউমিউলেটিভ এফেক্ট। ঠিক আছে, আই হোপ আই কুড মেক দিস কমপ্লিটলি ক্লিয়ার। এইগুলো কোন কোন ফেনোটাইপ, কোন কোন ক্যারেক্টার আমাদের বডিতে এইভাবে এফেক্ট হয়? হাইট এফেক্ট হয়, মেন্টাল ক্যাপাবিলিটি, স্কিন কালার, এগুলো সব এফেক্ট হয়। ঠিক আছে, আমি জাস্ট রিড করে যাচ্ছি, দেখে নেন। পলিজেনিক ইনহেরিটেন্স রিড করে যায়, তারপর আমি যেই এক্সাম্পলটা দিয়েছি আমি এক্সাম্পলটা দিয়ে বোঝাবো। ঠিক আছে, আচ্ছা কি আছে দেখ, polygenic inheritance or quantitative inheritance. Polygenes are two or more different pairs of non-allelic genes present on different loci, which influence loci বা loci বলে, which influence a single phenotypic character. একটা ক্যারেক্টারকে কিন্তু কন্ট্রোল করছে। ধর আমি এখানে স্কিন কালার নিয়ে কথা বলছি, তো শুধুমাত্র স্কিন কালারকেই কিন্তু এফেক্ট করছে, বেশি জিন কিন্তু একটাই ক্যারেক্টার। অ্যান্ড হ্যাভ অ্যাডিটিভ আর কিউমুলেটিভ এফেক্ট, এটাকে আন্ডারলাইন করে রাখ, অ্যাডিটিভ আর কিউমুলেটিভ এফেক্ট না লিখলে ডেফিনেশনটার কোনো মানে দাঁড়াবে না। Therefore, polygenes are also called cumulative genes. A single phenotypic character governed by more than one pair of genes is called polygenic character and shows continuous variations. Its inheritance is called polygenic inheritance. ঠিক আছে, ঠিক আছে, এই কন্টিনিউয়াস ভেরিয়েশন কেন হবে? যেভাবে যার অ্যাড হবে সেভাবে তার কি বলবো কালার চেঞ্জ হবে। ধর 5টা জিন রেসপন্সিবল ফর স্কিন কালার, তোর মধ্যে যদি 2টো কালার থাকে, তুই তার মানে কালারটা তোর কম বডিতে, তুই খুব ফেয়ার। আমার মধ্যে যদি 3টে জিন এফেক্ট করে, যদি 3টে এ বি সি এফেক্ট করে, তাহলে আমার মধ্যে প্রচুর কালার চলে আসবে, তাহলে আমি একটু ডার্ক। কারোর মধ্যে এ বি সি ডি 3টে জিনই এফেক্ট করছে, তাহলে তার মধ্যে আরও কালার আছে, সে আরও ডার্ক। বুঝতে পারছিস, যত বেশি অ্যাড হচ্ছে তত বেশি কালার অ্যাড হচ্ছে, যত বেশি জিন কাজ করছে, তত বেশি কালার এফেক্ট হচ্ছে। আচ্ছা, Galton predicted that in human beings, characters such as height, mental capabilities, and skin color are heritable and show continuous range of variation in a population. Such cumulative মানে যত অ্যাড হচ্ছে inheritance of characters is seen in plant height, yield of crops, that is shape, size and number of seeds and fruits per plant, and milk yield in animals. তাহলে কি কি ক্যারেক্টার এরকম পলিজেনিক ইনহেরিটেন্স হিসাবে এক্সপ্রেস করে? এই ক্যারেক্টারগুলো। In cumulative or polygenic inheritance, each gene has a certain amount of effect. প্রত্যেকটা জিনের হালকা এফেক্ট আছে। যত বেশি জিন কাজ করবে, ডমিনেন্ট জিন হতে হবে অফকোর্স, যত বেশি ডমিনেন্ট জিন কাজ করবে তত বেশি এক্সপ্রেস করবে ক্যারেক্টারটা। Each gene has a certain amount of effect. So, more is the number of dominant genes, the greater is the expression of the character. Therefore, polygenic inheritance is also called quantitative inheritance or multiple factor inheritance. আমি চলে যাবো এক্সাম্পলটায়, যে এক্সাম্পলটা পেজ নাম্বার 203-তে দিয়েছে, স্কিন কালার ইন ম্যান, সেটা আমি এক্সপ্লেন করে দিচ্ছি। এত বড় পুনেট স্কোয়ার আঁকতে দেবেন, এটা জাস্ট এক্সপ্লেন করার জন্য দিয়েছে। ঠিক আছে, আচ্ছা তাহলে হিউম্যান স্কিন কালার, আমাদের বডিতে যে কালারটা আছে ব্রাউনিশ, হুইটিশ, যেরকম যে বিভিন্ন বিভিন্ন কালার আছে, সেই কালারটার জন্য কি রেসপন্সিবল? একটা পার্টিকুলার পিগমেন্ট রেসপন্সিবল। শুনেছিস নিশ্চয়ই, মেলানিন। এই বিভিন্ন যে ফেয়ারনেস ক্রিমগুলো আছে, ফেয়ারনেস ক্রিমগুলো কী করে? ব্লিচের মতো কাজ করে মেলানিন পিগমেন্টটাকে কমিয়ে দেয়। যার মধ্যে যত কম মেলানিন পিগমেন্ট সে তত ফেয়ার। এই যে ব্রিটিশ যারা খুব ফর্সা, ইংল্যান্ডের লোকগুলো বা আমেরিকান লোকগুলো, তাদের বডিতে মেলানিনটা খুব কম। মেলানিন হচ্ছে একটা কালারের মতো কাজ করে না, কালারের মতো কাজ করে, তো যার বাড়িতে কালার কম হবে সে তো খুব ফেয়ার হবেই। তো এইসব দেশগুলোতে মেলানিন পিগমেন্ট খুব কম হয়। আর আফ্রিকাতে এরা এত ডার্ক হয় কেন? বিকজ ওদের বডিতে মেলানিন পিগমেন্ট অনেক বেশি হয়। ওকে, এবার এই যে মেলানিন পিগমেন্টটা যে ডেভেলপ করছে, সেই মেলানিন পিগমেন্টটা কোন কোন জিন হ্যান্ডেল করে? এটা আমরা কি পড়ছি? পলিজেনিক ইনহেরিটেন্স। তাহলে একটা ক্যারেক্টার কটা জিন কন্ট্রোল করবে? 2টোর থেকে বেশি জিন। তো কোন কোন জিন কন্ট্রোল করে এই বডি পিগমেন্টটা? এ বি সি, 3টে ধর পিগমেন্ট
কন্ট্রোল করে। আর জিনের তো অ্যালিল হয় জানিসই, জিনের তো দুটো অ্যালিল হয়, একটা বাবার থেকে পাই একটা মায়ের থেকে। জিনের অলওয়েজ দুটো অ্যালিল হয়, একটা ডমিনেন্ট অ্যালিল একটা রিসেসিভ অ্যালিল। তো ডমিনেন্টকে আমরা ক্যাপিটাল লেটারে লিখি, রিসেসিভ আমরা ছোট লেটারে লিখি। তাহলে এই জিনটা দুটো অ্যালিল, এই জিনটা দুটো অ্যালিল, আর এই জিনটা দুটো অ্যালিল। ঠিক আছে। আচ্ছা, প্রথমেই বলে রাখি এটাকে কিন্তু আগের মাল্টিপল অ্যালিলের ব্লাড গ্রুপের এক্সপ্লেনেশনের সাথে মিক্স করবি না। আমি কেন বলছি, বিকজ দিস মাইট কনফিউজ ইউ। এর আগে যেই এক্সাম্পলটা ছিল মাল্টিপল অ্যালিলের ব্লাড গ্রুপের হিউম্যান ব্লাড গ্রুপের যে এক্সাম্পলটা ছিল, আমি তখন বারবার বলেছি যে ব্লাড গ্রুপ কন্ট্রোল করছে জিন আই, আর জিন আই এর তিনটে অ্যালিল আছে, আই এ, আই বি, আই ও। কিন্তু যে কোনো দুটো অ্যালিল আমি পাই বাবার থেকে আর মায়ের থেকে। বিকজ যে কোনো দুটো অ্যালিল কেন পাচ্ছি, বিকজ আমার ব্লাড গ্রুপটা কোন জিন হ্যান্ডেল করছে, কন্ট্রোল করছে, শুধুমাত্র একটা জিন, জিন আই। আমার ব্লাড গ্রুপ, আমার বডিতে ব্লাড গ্রুপ হিউম্যানসে, আমার বডিতে না, হিউম্যানসের মধ্যে ব্লাড গ্রুপ কোন জিন কন্ট্রোল করছে, অনলি জিন আই। তো একটাই যদি জিন হয়, সেই জিনটা দুটো অ্যালিলই তো বাবা মায়ের থেকে পাবো। কিন্তু আমার যদি জিনই তিনখানা হয়, একটা ক্যারেক্টারের জন্য যদি জিনই তিনখানা হয়, তো আমি তো সব কটা অ্যালিলই পাবো। আমার বডি, মানে আমার বাবা মায়ের মধ্যে, আমার বাবার মধ্যে ধর, আমার বাবার যে বডির কালার, বাবার বডির কালার তিনটে জিনই কন্ট্রোল করছে, এও কন্ট্রোল করছে, বিও কন্ট্রোল করছে, সিও কন্ট্রোল করছে। তাহলে আমার বাবার থেকে আমি এ জিনের মধ্যে ধর যে কোনো একটা অ্যালিল পেলাম, আমার বাবার বডির বি জিনের মধ্যে আমি একটা অ্যালিল পেলাম, আর আমার বাবার সি জিনের একটা অ্যালিল পেলাম। সিমিলারলি আমার মায়ের বডির কালার তিনটে জিনই কন্ট্রোল করছে, আনলাইক দিস ওয়ান, এখানে শুধুমাত্র আই কন্ট্রোল করছিল। আমার মায়েরও বডি কালার তিনটে জিনই কন্ট্রোল করছে। তাহলে মায়ের এ জিনের আমি একটা অ্যালিল পাবো, বি জিনের আমি আর একটা অ্যালিল পাবো, সি জিনের আমি আর একটা অ্যালিল পাবো। টোটাল আমার বডির মধ্যে কটা অ্যালিল আসবে? 6টা অ্যালিল। এখানে একটা জিন ছিল, তাই আমি ব্লাড গ্রুপের কটা অ্যালিল পাচ্ছিলাম? এ বা বি, দুটো অ্যালিল। তাহলে একটা জিনের জন্য যদি দুটো অ্যালিল পাই, তিনটে জিনের জন্য তো 6টা অ্যালিল পাবো। একটা জিনের জন্য দুটো অ্যালিল, তিনটে জিনের জন্য 3 × 2 = 6 অ্যালিল। সেগুলো পাওয়াটা খুব স্বাভাবিক। বোঝা গেছে? এবার আমার বডি কালারটা কীরকম সেটা ডিপেন্ড করে আমি কটা ডমিনেন্ট অ্যালিল পেয়েছি। ধরে নে আমার বডির মধ্যে সব কটা ডমিনেন্ট অ্যালিল এসে গেছে বাই চান্স। আমার বাবার এ জিনের জন্য আমি এ অ্যালিল পেয়েছি, মায়ের এ জিনের জন্য আমি আবার একটা ডমিনেন্ট অ্যালিলই পেয়ে গেছি। সেটা তো বাই চান্স না। বাবার থেকে আমি ডমিনেন্ট পাবো কি মায়ের থেকে কি ডমিনেন্ট পাবো কি রিসেসিভ পাবো, সেটা তো বাই চান্স। ধর বি জিনের জন্য বাবার থেকে বি পেয়েছি, মায়ের থেকেও বি পেয়েছি। সি জিনের জন্য বাবার থেকে সি পেয়েছি, মায়ের থেকেও সি পেয়েছি। দেখ সব কটা ডমিনেন্ট। আমি কি হব? আমি নিগ্রো হব, আমি আফ্রিকান নিগ্রো হব। মানে সব কটা ডমিনেন্ট অ্যালিল মানে সব কটা আমাকে কালার দেবে। আর যদি সব কটা অ্যালিল কালার হয়, কি বলেছিলাম? অ্যাডিটিভ এফেক্ট, সব কটা কালার অ্যাড হয়ে যাবে আর আমি হয়ে যাব নিগ্রো। ধর বাকি সব ডমিনেন্ট, একটা আমি রিসেসিভ পেয়েছি। হালকা মানে নিগ্রোর মতো অত কালো হব না, হালকা ফেয়ার হব। ধর দুটো ধর রিসেসিভ আছে, কালার আস্তে আস্তে কমে যাচ্ছে কেন? এটার জন্য আমি কালার পাবো না, এটার জন্য আমি কালার পাবো না, এটা রিসেসিভ অ্যালিল এক্সপ্রেস করবে না। ঠিক আছে? তাহলে কি হবো? হয়তো ডার্ক ব্রাউন হবো, নিগ্রো হবো না। নিগ্রো মানে কমপ্লিটলি ব্ল্যাক, ডার্ক ব্রাউন হতে পারি আমি। ঠিক আছে? 4 ডমিনেন্ট জিন, বইতেও লেখা আছে। বইতে দেখ ফিগারটা নিচে লেখা আছে, যদি 4টে ডমিনেন্ট জিন হয়, দেখ 1, 2, 3, 4টে ডমিনেন্ট জিন আছে, 2টো রিসেসিভ। তাহলে আমি ডার্ক ব্রাউন হব। এবার এটা দেখ, 3টে ডমিনেন্ট, 3টে রিসেসিভ, তাহলে আমি কীরকম কালার হব? ইন্টারমিডিয়েট। মানে সব থেকে তুই একটা ফেয়ার মানুষকে নে পৃথিবীর মধ্যে, আর সব থেকে ডার্ক মানুষকে নে, তাদের দুজনের মাঝামাঝি আমি হব। ঠিক আছে? আমার মধ্যে যার 2টো মাত্র ডমিনেন্ট জিন যারা কালার দেবে, বাদ বাকি আমাকে কেউ কালার দেবে না, তাহলে আমি কি হব? মোটামুটি ফেয়ার হব।
কালার কমে গেছে, কালার এ দেবে না, এই দেবে না, এই দেবে না, এই দেবে না, শুধুমাত্র এরা কালার দেবে। ধর একটাই ডমিনেন্ট জিন, বাদ বাকি সবাই রিসিসিভ, মানে এরা কেউ আমাকে কালার দেবে না, শুধুমাত্র এ কালার দেবে। কইটুকু কালার পাবো আমি? খুব কম কালার। আমি ভেরি ফেয়ার হব। আর বাই চান্স আমি যদি এরকম হই, সেটা ভেরি ফেয়ারের ওপরে চলে যাবে, সেটাকে অ্যালবিনো বলে। দেখেছিস কোনো দিন রাস্তাঘাটে বা আমাদের স্কুলে? তোর অনেক স্কুলেও, আমার অগ্রশ্রেণীও একটা মেয়ে ছিল আমার সময় মনে আছে। তো অ্যালবিনো, অ্যালবিনো মানে কি? বডি পুরো সাদা, মানে দ্যাট ইজ নট নর্মাল, কিন্তু অ্যালবিনো মানে বডি পুরো সাদা, আইল্যাশগুলোও সাদা হয়, চুলও সাদা হয়, সব সাদা হয়, পুরো হোয়াইট হয়, বিকজ কালার দেওয়ার জন্য কেউ নেই। বুঝতে পারছিস যে যত ডমিনেন্ট অ্যালিল হচ্ছে সব কালারগুলো অ্যাড হয়ে যাচ্ছে, অ্যাড হয়ে আরও কালার দিচ্ছে, যেরকম আমি স্কাইটা এঁকে দেখালাম সেরকমই। আই হোপ আই এম কমপ্লিটলি ক্লিয়ার। ঠিক আছে? এই ক্রসটা এরকম আঁকতে দেবে না, এরকম ক্রস আঁকতে দেবে না, শুধু বলবে একটা নিগ্রোর মধ্যে আর একটা অ্যালবিনোর মধ্যে যদি ক্রস করানো হয় তাদের অফস্প্রিং কীরকম কীরকম হতে পারে। তুই শুধু রেজাল্টটা মুখস্থ করে রাখ। এখানে একটা প্যারেন্টকে নিয়েছে, এখানে একটা প্যারেন্টকে নিয়েছে, এত ধরনের অফস্প্রিং তাদের হতে পারে। কত রেশিওতে এটা পড়ে রাখ, এই রেশিওটা 1:6:15:20:15:15:6:1, এটা মুখস্থ করে রাখ। আর এইটা মুখস্থ করে রাখ, এই রেশিওটাতে কে কত রকম হবে। 1 জন হবে পিওর ব্ল্যাক, 6 জন হবে ভেরি ডার্ক ব্রাউন, 15 জন হবে ডার্ক ব্রাউন, 20 জন হবে ইন্টারমিডিয়েট, 15 জন হবে ফেয়ার, 6 জন হবে ভেরি ফেয়ার, 1 জন হবে পিওর হোয়াইট। তুই ভাবিস না যে এতগুলো বাচ্চা হবে তাদের, সেটা নট পসিবল। যদি হয়, প্রবাবিলিটি হওয়ার কি, প্রবাবিলিটি বাই মানে চান্স কতটা কার বেশি, তাহলে সব থেকে বেশি চান্স কি হওয়ার? ওদের বাচ্চা যদি 2টো বাচ্চা হয়, সব থেকে বেশি চান্স এখানে দেখ, ওদের ডার্ক ব্রাউন হওয়ার, ইন্টারমিডিয়েট হওয়ার, ফেয়ার হওয়ার চান্স সব থেকে বেশি। এই রেশিওটা পড়ে রাখবি, এটা পড়ে রাখবি, পারলে এটাও পড়ে রাখবি, এই জাস্ট জিনিসটা মুখস্থ করে রাখবি। ঠিক আছে? আচ্ছা, নেক্সট উই উইল মুভ অন টু প্লিওট্রপিজম। পেজ নাম্বার 203 অবধি হয়ে গেল, স্কিন কালার ইন ম্যান, পলিজেনিক ইনহেরিটেন্স হয়ে গেল। নেক্সট পেজে চলে 204-এ, এই ওপরে গ্রিন বক্সটা লাগবে না। আর এক্সাম্পল 2 যে আছে হাইট ইন ম্যান, এটা লাগবে না, পড়ে রাখ জাস্ট, ইউ ডোন্ট নিড টু এক্সপ্লেন ইট। পলিজেনিক ইনহেরিটেন্স যখন জিজ্ঞেস করবে, এক্সাম্পল দিতে বলবে, তখন স্কিন কালার ইন ম্যানটাই এক্সাম্পল দিতে হবে, বুঝিয়ে বলতে হবে। ঠিক আছে? হাইট ইন ম্যানটা দরকার নেই। ওকে, নেক্সট উইল মুভ অন টু প্লিওট্রপিজম অর প্লিওট্রপি। ঠিক আছে? হোয়াট ইজ প্লিওট্রপিজম? প্লিওট্রপিজম কি জিনিস? প্লিওট্রপিজম হচ্ছে একটা জিনের অনেকগুলো এফেক্ট। আমি আবার কম্প্যারিজনের জন্য আগের কথাগুলো একটু বলি। এই যে এক্ষুনি পড়লি পলিজেনিক ইনহেরিটেন্স, এক্ষুনি পড়লি তো পলিজেনিক ইনহেরিটেন্স। পলিজেনিক ইনহেরিটেন্স মানে একটা ক্যারেক্টার ছিল, ক্যারেক্টারটা এখানে কি নেওয়া হয়েছিল? স্কিন কালার ইন ম্যান। একটা ক্যারেক্টার ওয়াজ বিং কন্ট্রোলড বাই অনেকগুলো জিন, মাল্টিপল জিন। কী কী জিন এক্ষুনি পড়লি? ABC। তাহলে পলিজেনিকে পড়লি ওয়ান ক্যারেক্টার ইজ বিং কন্ট্রোলড বাই মাল্টিপল জিন। প্লিওট্রপিজমটা ঠিক উল্টো, এখানে একটা জিন সে মাল্টিপল ক্যারেক্টার কন্ট্রোল করে। ঠিক আছে? জেনারেলি একটা যে জিন হয় সে কন্ট্রোল করছে বা সে কোড করছে একটা পার্টিকুলার প্রোটিনের জন্য, একটা পার্টিকুলার ক্যারেক্টারের জন্য, একটা পার্টিকুলার এনজাইমের জন্য। জেনারেলি এটা আমরা দেখে এসেছি। বাট হতে পারে যে একটাই জিন অনেকগুলো ক্যারেক্টারের জন্য কোড করছে। ফর এক্সাম্পল প্লান্টে যদি দেখিস, একটা পার্টিকুলার জিন আছে, দের ইজ আ প্লান্ট, পি প্লান্টে অ্যাকচুয়ালি, পি প্লান্টে এটা হয়, পাইজম স্যাটিভাম। পি প্লান্টে দের ইজ আ পার্টিকুলার জিন যেটা সিডের শেপটাকে কন্ট্রোল করছে, রাউন্ড হবে না রিঙ্কলড হবে, সেটাকে এই জিন কন্ট্রোল করছে। সেই সেম জিনটা গ্রেন মানে তোর সিডগুলো কীরকম হবে, সাইজ কীরকম হবে, বড় হবে না ছোট হবে না ইন্টারমিডিয়েট হবে, সেটাও কন্ট্রোল করছে। তাহলে একটা পার্টিকুলার জিন
শেপও কন্ট্রোল করছে, সাইজও কন্ট্রোল করছে। একটা জিনের ওপর মাল্টিপল রেসপন্সিবিলিটি আর কি, সেটা হচ্ছে প্লিওট্রপিজম। ওকে, এটাকে প্লিওট্রপিক জিন বলা হয়। আচ্ছা, মেন্ডেল বলেছিল একটা ক্যারেক্টার একটা জিনই কন্ট্রোল করে, মেন্ডেল সেটা বলেছিল। ওকে, আচ্ছা, Pleiotropism or pleiotropy. Pleiotropism is the phenomenon of multiple effect of a gene in which a single pair of genes influences more than one character at the same time. Such genes are called pleiotropic genes. These genes produce more than one phenotypic effects which are totally unrelated. Explanation. Mendel proposed law of unit character which means each character is controlled by one gene. Mendel বলে গেছিল একটা ক্যারেক্টার একটা জিনই কন্ট্রোল করবে। তাহলে প্লিওট্রপিক জিন কি? A pleiotropic gene along with controlling the manifestation of its phenotypic trait also influences some other related or unrelated character or characters. মানে একটা পার্টিকুলার জিন তার একটা পার্টিকুলার রেসপন্সিবিলিটি ছিল, কিছু কন্ট্রোল করার কথা ছিল, সে নিজের রেসপন্সিবিলিটি তো করছেই, সেটা তো ও এক্সিকিউট করছে, নিজের কাজটাকে তো করছেই, তাছাড়া ও অন্য কোনো রিলেটেড বা আনরিলেটেড এই কাজটার কাছাকাছি কোনো কাজ বা একদমই আনরিলেটেড কোনো কাজ করছে, সেটা হচ্ছে প্লিওট্রপি। মেকানিজম অফ প্লিওট্রপি, কীভাবে এই প্লিওট্রপিক এফেক্টটা কাজ করে? প্লিওট্রপিক এফেক্ট, প্লিওট্রপিক জিনটার, ধর একটা প্লিওট্রপিক জিন, প্লিওট্রপিক জিন, ঠিক আছে, এই প্লিওট্রপিক জিনটার একটা পার্টিকুলার কোনো এফেক্ট আছে, ঠিক আছে, একটা পার্টিকুলার ওর কোনো রেসপন্সিবিলিটি আছে, ওর নিজের যেটা, ও যে অন্য রেসপন্সিবিলিটিগুলো নিচ্ছে সেটার কথা আমি বলছি না, ওর নিজের একটা কোনো কন্ট্রোল আছে কোনো একটা পার্টিকুলার এনজাইমের ওপর, কোনো একটা পার্টিকুলার প্রোটিনের ওপর, কোনো একটা পার্টিকুলার ফিনোটাইপের ওপর ওর নিজের একটা রেসপন্সিবিলিটি আছে, ঠিক আছে, সেইটার জন্য ও ধর ওর হয়তো কোনো রেসপন্সিবিলিটি হচ্ছে ধর কোনো এনজাইম সিক্রিট করা, ঠিক আছে, ধর এই এনজাইমটা সিক্রিট হওয়ার পর এই এনজাইমটা এমন কোনো রিয়াকশান করলো যার জন্য আরও কটা ফিনোটাইপ এফেক্ট হয়ে গেল। তার মানে কি, ও করতে চায়নি, হয়তো অন্য ফিনোটাইপগুলো এফেক্ট করতে চায়নি, ওর নিজের কাজই করতে গেছিল, ওর নিজের কাজ হচ্ছে এই এনজাইম সিক্রিট করা, বাট এই এনজাইমটা বডিতে সিক্রিট হয়ে গিয়ে এমনই ধর একটা এনজাইমটাই এমন যে আরও কটা জিনিসও অ্যাফেক্ট হয়ে গেল, তো সেটা তাহলে তো প্লিওট্রপি হলো, একটা জিন এটার কাজ করছে, এই কাজ করছে, তাহলে সে প্লিওট্রপিক জিন হলো, সেটাই হচ্ছে মেকানিজম অফ প্লিওট্রপি। The pleiotropic effect is produced by a gene owing to a cascade of reaction. Cascade লিখে রাখতে পারিস succession, মানে অনেকগুলো এফেক্ট, পরপর অনেকগুলো এফেক্ট, succession of reactions during some metabolic pathway which are influenced from the original gene product. এই অরিজিনাল জিন প্রোডাক্ট এইটা ছিল, কিন্তু সেখান থেকে সে কি কন্ট্রিবিউট করলো, ডিফারেন্ট ফেনোটাইপিক এফেক্টস from the original gene product and contribute to different phenotypic effects. ঠিক আছে, আমি চলে যাবো এক্সাম্পলে। এখানে এক্সাম্পল দিয়েছে ফিনাইল কিটোনুরিয়া এক্সাম্পল দিয়েছে, তাছাড়া আর একটা এক্সাম্পল হয় সিকেল সেল অ্যানিমিয়াও একটা এক্সাম্পল আছে, ঠিক আছে, সিকেল সেল অ্যানিমিয়াও প্লিওট্রপির জন্য হয়, মানে প্লিওট্রপির একটা এফেক্ট আর কি, প্লিওট্রপি সিকেল সেল অ্যানিমিয়াতে দেখা যায়। হ্যাঁ, সিকেল সেল ব্যাপারে আমি আগেও কথা বলেছি, অনেকবারই বললাম সিকেল সেল নিয়ে। সিকেল সেল অ্যানিমিয়াতে কি হয়, আমাদের নর্মাল ব্লাড সেলগুলো বাইকনকেভ হয়, তার ওপর থাকে হেমোগ্লোবিন, নর্মাল আরবিসিতে এরকম হেমোগ্লোবিন বসে থাকে, কিন্তু সিকেল সেল অ্যানিমিয়াতে কী হয়, আরবিসিগুলো এরকম সিকেল শেপড হয়ে যায় আর তার ওপর প্রপার হেমোগ্লোবিন বসতে পারে না, ঠিক আছে, তো এটা একটা পার্টিকুলার জিন রেসপন্সিবল হয়, পার্টিকুলার জিন অ্যালিল আর কি রেসপন্সিবল। তো সিকেল সেল অ্যানিমিয়া বা ফিনাইল কিটোনুরিয়া যেটা তোদের বইতে দেওয়া আছে, দুটোই কিন্তু অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার, জিনিসটা বোঝা খুব দরকার। অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার মানে কি? অটোসোমাল মানে সেক্স ক্রোমোজোমে থাকে না, মনে আছে? সেক্স ক্রোমোজোম শুধু লাস্ট ক্রোমোজোমটাকে বলা হয়। 46টা ক্রোমোজোমের মধ্যে শুধু লাস্ট দুটো ক্রোমোজোম সেক্স ক্রোমোজোম হয়, মেয়েদের মধ্যে সেই দুটো কি, এক্স আর এক্স,
ছেলেদের মধ্যে সেই দুটো কি এক্স আর ওয়াই, বাকি 44টা ক্রোমোজোম আমাদের নর্মাল সোম্যাটিক ক্রোমোজোম বা কি বলা হয় অটোজোম, যেগুলো নট সেক্স ক্রোমোজোম সেগুলি অটোজোম। রিসেসিভ মানে হচ্ছে যখন দুজনে একসাথে প্রেজেন্ট থাকবে তখনই ডিসঅর্ডারটা হবে। কি ছিল রিসেসিভ? ডোয়ার্ফ প্লান্ট কি ছিল? ডাবল ছোটটি। ডাবল ছোটটি মানে কি রিসেসিভ। যখন রিসেসিভ একসাথে থাকে তখনই সেই ডিসঅর্ডারটা হয়। তাহলে রিসেসিভ মানে কি সেই অ্যালিলটা ডমিনেন্টের প্রেজেন্সে এক্সপ্রেস করতে পারবে না। হেমোগ্লোবিনের নর্মাল অ্যালিল কি HbA, মনে আছে? আর হেমোগ্লোবিনে সিকেল শেপড আরবিসি, যেগুলো সিকেল শেপড আরবিসি হয়, সিকেল শেপড আরবিসিতে হেমোগ্লোবিনটা আমরা কিভাবে লিখি? HbS। ঠিক আছে, আমি আমার বাবার থেকে একটা অ্যালিল পাবো, আমি আমার মায়ের থেকে একটা অ্যালিল পাবো। আমি যদি বাবা আর মায়ের থেকে এরকম একটা পাই আর এরকম একটা পাই, তাহলে মনে আছে এটা কোডমিনেন্সে পড়েছিলি। কোডমিনেন্সে কী ছিল? যদি আমি বাবার থেকে একটা পাই, মায়ের থেকে একটা পাই আর দুটো একসাথে এরকম পেয়েছি, তাহলে কি হবে? আমার মাঝামাঝি এফেক্ট হবে, মনে আছে? মানে আমি পুরোপুরি আমার মধ্যে সিকেল শেপ, আমি অ্যানিমিয়াতে ভুগবো না, হালকা হালকা অ্যানিমিয়াতে আমি ভুগবো। কোডমিনেন্স মানেই কি ছিল? কোডমিনেন্স মানে দুটো অ্যালিলই একসাথে এক্সপ্রেস হবে। এমন ইট ইজ নট নেসেসারি যে দুজনকেই ডমিনেন্ট হতে হবে, এমন নয় যে দুটো অ্যালিলকে ডমিনেন্ট হতে হবে, কিন্তু দুজনে এক্সপ্রেস করবে, সেটাই কোডমিনেন্স। তাহলে ওখানেও দেখেছিলি, এখানেও দেখবি যে একটা নর্মাল অ্যালিল আর একটা এফেক্টেড অ্যালিল থাকলে তোর মাঝামাঝি অ্যানিমিয়া হবে। কিন্তু আমার যদি দুটোই এফেক্টেড অ্যালিল হয়, বাবার থেকেও এফেক্টেড অ্যালিল পেয়েছি, মায়ের থেকেও এফেক্টেড অ্যালিল পেয়েছি, তাহলে আমার পুরো সাংঘাতিক রকমের ফেটাল অ্যানিমিয়া হবে, আমি মরেও যেতে পারি। কখন তাহলে আমার মধ্যে সেটা ফেটাল হচ্ছে? যখন দুটো রিসেসিভ অ্যালিল একসাথে আসছে, এটাও রিসেসিভ অ্যালিল, এটাও রিসেসিভ অ্যালিল। রিসেসিভ নিজেকে এক্সপ্রেস কখন করাতে পারে? যখন দুজনে একসাথে আসে, রিসেসিভ। তাহলে যেহেতু এটা সেক্স সেলসে থাকে না, সেটা অটোসোমাল, আর রিসেসিভ মানে দুজনে একসাথে থাকলে তবে এফেক্ট হবে। তাহলে এটা প্লিওট্রপিক জিন, মানে প্লিওট্রপিক জিনের জন্য আর লো অক্সিজেন কনসেন্ট্রেশনের জন্য হেমোগ্লোবিন আরবিসিগুলো এরকম দেখতে হয়ে যায়, হেমোগ্লোবিন তখন এরকম হয়ে যায়। তাহলে এই যে ডিসঅর্ডারটা আছে, প্লিওট্রপি মানে কি? দুটো প্রবলেম হবে, মানে দুটো ফেনোটাইপ এফেক্ট হবে, 2-3 রকমের ফেনোটাইপ এফেক্ট হবে। তাহলে এখানে প্রাইমারি যে ক্ষতিটা হচ্ছে, প্রাইমারি এফেক্ট হচ্ছে হেমোগ্লোবিন এফেক্ট হচ্ছে, যার জন্য লো অক্সিজেন নিয়ে যেতে পারছে না বেশি। এটা হচ্ছে তোর প্রাইমারি এফেক্ট, মোস্ট ইম্পর্টেন্ট এফেক্ট। কিন্তু যেহেতু এটা প্লিওট্রপিক জিন, নিশ্চয়ই আরও কিছু ক্ষতি হবে। সেকেন্ড ক্ষতি হচ্ছে আরবিসিটা সিকেল শিফট হয়ে যাচ্ছে। এই এক্সাম্পলটা তোদের বইতে নেই, বাট আমি জাস্ট বলে রাখলাম বিকজ দিস ইজ অলসো অ্যান এক্সাম্পল অফ প্লিওট্রপি। নেক্সট আমি চলে আসবো ফিনাইল কিটোনুরিয়াতে, ভেরি ইম্পর্টেন্ট এক্সাম্পল, প্রায় পরীক্ষাতে আসে। ঠিক আছে, আচ্ছা এটা ভালো করে শোন। ফিনাইল কিটোনুরিয়া এটাও একটা কি অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার। অটোসোমাল মানে এর যে জিনটা সেটা অটোজোমে আছে, মানে সেটা সেক্স ক্রোমোজোমে নেই। সেক্স ক্রোমোজোম কি বলে? মেয়েদের মধ্যে এক্স আর এক্স, ছেলেদের মধ্যে এক্স আর ওয়াই, সেই ক্রোমোজোমগুলোতে নেই। নর্মাল যে 44 ক্রোমোজোম আছে তার মধ্যে আছে। ইনফ্যাক্ট এটা কোন ক্রোমোজোমে মুখস্থ করতে হবে? 12th ক্রোমোজোমে আছে এই জিনটা। এটা জিন নয়, এটা ডিসঅর্ডারটা। জিন কোনটা আমি বলছি। একটা পার্টিকুলার জিন আছে 12th ক্রোমোজোমে, এটা 12th ক্রোমোজোম। একটা পার্টিকুলার জিন আছে 12th ক্রোমোজোমে, যে একটু মিউটেন্ট হয়ে যায়। মিউটেশন পড়বি এর পরে। মিউটেন্ট হয়ে যায় মানে কোনোভাবে নিজেও চেঞ্জ হয়ে যায়, জিনটা কোনোভাবে চেঞ্জ হয়ে যায়। সে মিউটেন্ট জিন হয়ে যাওয়ার জন্য ওর যে নিজের অরিজিনাল রেসপন্সিবিলিটি, অরিজিনাল যে কাজটা ছিল সেটা ও করতে পারে না। যদি মিউটেন্ট জিন না হতো তাহলে নর্মাল জিনটার কাজ কি ছিল? নর্মাল জিনটার কাজ হচ্ছে একটা এনজাইম সিক্রিশন ছিল, যেটার নাম হচ্ছে ফিনাইল অ্যালেনিন হাইড্রক্সিলেজ। ফিনাইল অ্যালেনিন হাইড্রক্সিলেজ হচ্ছে এই নর্মাল জিনটার কাজ ছিল। নর্মাল জিনটার নাম নয়, কিন্তু জিনের নাম এরকম হয় না। জিনটার কাজ ছিল এই এনজাইমটা সিক্রিট করা। এই এনজাইমটা কি করে? অনেকগুলো অ্যামিনো অ্যাসিড আছে তো আমাদের বডিতে, 20 ধরনের অ্যামিনো অ্যাসিড আছে। সো দের ইজ ওয়ান টাইপ অফ অ্যামিনো অ্যাসিড যেটাকে ফিনাইল অ্যালেনিন বলে।
এই ফিনাইল অ্যালিনিনটা বডিতে বেশি অ্যাকিউমুলেট হওয়া ভালো না। এই ফিনাইল অ্যালিনিন সবসময় বডি কী চেষ্টা করে, কনভার্ট করে দেওয়ার, কিসের মধ্যে, টাইরোসিনে কনভার্ট করে দেয় বাই দ্য হেল্প অফ দিস এনজাইম, টাইরোসিনে কনভার্ট করে দেয়। একটা হাইড্রক্সিল গ্রুপ, একটা OH গ্রুপ এখানে জুড়ে দেয়, হাইড্রক্সিলেজ একটা জুড়ে দিয়ে সেটা টাইরোসিনে কনভার্ট হয়ে যায়। যেহেতু জিনটা মিউটেন্ট হয়ে গেছে, যখন জিন মিউটেন্ট হয়ে যাবে তখন এই এনজাইমটা আর সিক্রিট হবে না। যদি এই এনজাইম না সিক্রিট হয়, ফিনাইল অ্যালিনিন টাইরোসিনে কনভার্ট হবে না। ফিনাইল অ্যালিনিন তখন আমাদের বডিতে অ্যাকিউমুলেট করে যাবে। বডিতে কোথায় অ্যাকিউমুলেট করবে? ব্রেনে অ্যাকিউমুলেট করার জন্য কি হয়ে যাবে? মেন্টাল রিটার্ডেশন হয়ে যাবে। ঠিক আছে, মেন্টাল রিটার্ডেশন হয়ে যাবে। তারপরে ব্লাড ক্ষতি হবে, অনেক বেশি সোয়েট হবে, তারপরে ইউরিনে ইনফ্যাক্ট, যেহেতু এইটা ব্রেকডাউন হচ্ছে না, যেহেতু ফিনাইল অ্যালিনিন টাইরোসিনে কনভার্ট হচ্ছে না, তো প্রথম ইউরিনে কি পাওয়া যাবে? ফিনাইল কিটোনস পাওয়া যাবে। ফিনাইল কিটোনস মানে কি? এটা যদি কনভার্ট হয়ে যেত তাহলে তো আর ফিনাইল থাকতো না বডিতে। ফিনাইল অ্যালিন যেহেতু বডিতে অ্যাকিউমুলেট করে যাচ্ছে, সেটা কনভার্ট হয়ে যাচ্ছে ফিনাইল কিটোনসে, সেটা ইউরিনের সঙ্গে একের সময় বেরিয়ে যায়। সো দিজ আর দ্য সিমটমস যে আমার বডিতে ফিনাইল অ্যালিনিন কনভার্ট হচ্ছে না, ফিনাইল অ্যালিনিন জমে যাচ্ছে, মেন্টাল রিটার্ডেশন হচ্ছে। মিউটেন্ট জিনটার প্রাইমারি এফেক্ট এইটা। প্রাইমারি এফেক্ট মিউটেন্ট জিনটার কি? যে ফিনাইল কিটোনুরিয়া হচ্ছে। ডিজিজটার নাম ফিনাইল কিটোনুরিয়া। এই যে ফিনাইল কিটোনস যে ইউরিনে বেরোচ্ছে, ওই জন্য ফিনাইল কিটোনুরিয়া প্রাইমারি এফেক্ট। সেকেন্ডারি এফেক্ট মিউটেন্ট জিনটার সেকেন্ডারি আরেকটা এফেক্ট হচ্ছে, বডিতে ডিপিগমেন্টেশন হয়। মানে কি? পিগমেন্ট আসে না। পিগমেন্ট আমাদের বডিতে কিসের জন্য আসে? মেলানিনের জন্য। মেলানিন সিক্রিশন আর হয় না, মেলানিন হয়তো এর আগেই বললি যে মেলানিনটা কালার দেয়। মেলানিন সিক্রিশন যেহেতু হয় না, চুলটা কীরকম ব্লন্ড হয়ে যায়, সাদাটে হয়ে যায়, চোখের আইল্যাশগুলো সাদাটে হয়ে যায়, ঠিক আছে, বা চোখের কালার হালকা হয়ে যায়। আমার যেমন ব্ল্যাক আইস, আমাদের বেশিরভাগই ব্ল্যাক আইস আছে, তো আমাদের আইসগুলো গ্রে হয়ে যাবে বা ব্লু হয়ে যাবে, এটা একটা সেকেন্ডারি এফেক্ট। তাহলে বুঝতে পারছিস, প্লিওট্রপির জন্য একটার থেকে বেশি ফেনোটাইপ এফেক্ট হচ্ছে। একটা ক্ষতি তো হচ্ছেই, তাছাড়া অন্য ক্ষতি হচ্ছে। এই হলো গেল প্লিওট্রপি ডিউ টু ফিনাইল কিটোনুরিয়া। আমি একবার ফটাফট রিড করে চলে যাচ্ছি। দেখ, ফিনাইল কিটোনুরিয়া ইজ অ্যান অটোসোমাল রিসেসিভ ক্যারেক্টার কন্ট্রোল বাই আ মিউটেন্ট জিন। জিন যদি নর্মাল হতো এত কাণ্ড হতো না। নর্মাল হলে এই এনজাইমটা সিক্রিট হতো আর এটা এর মধ্যে কনভার্ট হতো, সব কিছু ঠিকঠাক থাকতো। The mutant gene fails to code for the enzyme phenylalanine hydroxylase needed for the normal metabolism of amino acid phenylalanine to tyrosine. This results in the accumulation of phenylalanine in the body fluids like blood, sweat, and cerebrospinal fluid and appearance of an abnormal breakdown product, phenylketone in urine. ওই জন্য phenylketonuria, ঠিক আছে, ইউরিনে বেরোয় বলে। Accumulated phenylalanine and breakdown products cause severe brain damage leading to mental retardation. Such persons are at a secondary effect. Such persons are fair-skinned with blonde hair and blue eyes because of failure of melanin synthesis. Example 3টাও দরকার, সিলেবাসে আছে। ডিটেলসে তো এখানে কিছুই লেখা নেই, বাট আই থিঙ্ক ইউ ক্যান এক্সপ্লেন। পাইজম স্যাটিভামে একটা প্লিওট্রপিক জিন আছে যে দুটো জিনিস কন্ট্রোল করে। এক হচ্ছে শেপ অফ সিড কন্ট্রোল করে, আর একটা হচ্ছে সাইজ অফ স্টার্চ গেইন কন্ট্রোল করে। ঠিক আছে, তাহলে এক্সাম্পল 1 আর এক্সাম্পল 3টা ইম্পর্টেন্ট। We are done with প্লিওট্রপি। তারপরে আছে কোয়ালিটেটিভ ইনহেরিটেন্স। কোয়ালিটেটিভ ইনহেরিটেন্সে কি আছে দেখ। কোয়ালিটেটিভ ইনহেরিটেন্সে সিলেবাসে নেই। কোয়ালিটেটিভ ইনহেরিটেন্সের সিলেবাসে নেই, পড়ার দরকার নেই। পেজ নাম্বার 205-এ দেখ, ডিফারেন্সেস বিটুইন মোনোজেনিক অ্যান্ড পলিজেনিক ইনহেরিটেন্স, দরকার নেই, সিলেবাসে নেই। এইগুলো আমি পড়াবো ওয়েন ইউ আর ডান উইথ দ্য হোল সিলেবাস। যখন পুরো সিলেবাস মুখস্থ হয়ে যাবে একদম বোর্ডসের আগে, তখন কিছু কিছু জিনিস আমি সিলেক্ট করে করে বলবো পড়ে যেতে, বিকজ ইউ নেভার নো। বাট এগুলো যেহেতু আনইম্পর্টেন্ট এখন দরকার নেই, ঠিক আছে। নেক্সট চলে আসবো লিঙ্কেজ অ্যান্ড রিকম্বিনেশনে। ভেরি 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 ইম্পর্টেন্ট টপিক। লিঙ্কেজ বোঝাটা খুব দরকার, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, লিঙ্কেজ বোঝাবার আগে আমি ক্রসিং ওভার বোঝাবো, যাতে আমার লিঙ্কেজটা বোঝাতে সুবিধা হয়। পেজ নাম্বার 211-এ চলে আয়।
পেজ নাম্বার 211-এ আছে ক্রসিং ওভার। ঠিক আছে, লেটস স্টাডি ক্রসিং ওভার ফার্স্ট। লিঙ্কেজ বুঝতে অনেকটা সুবিধে হবে। ক্রসিং ওভারের ডিটেলস নেই, সিলেবাসে জাস্ট আছে ডেফিনেশন অফ ক্রসিং ওভার। তো ডিটেলসে তো খুব একটা নেই, বাট স্টিল বুঝতে হবে ক্রসিং ওভারটা। ডেফিনেশন যেহেতু পড়তে হবে, এক্সপ্লেন যেহেতু করতে হবে, তো পড়তেই হবে ক্রসিং ওভারটা। ক্রসিং ওভারে কী আছে দেখ। আচ্ছা, তোদের বইয়ের সিলেবাসে একটু দেখে নিস যে ক্রসিং ওভার আর লিঙ্কেজে শুধুমাত্র ডেফিনেশন আছে না এক্সপ্লেন করতে বলেছে, বিকজ আমার একটা বছর পুরনো বই, ওখানে তাই লেখা আছে। উইল স্টার্ট উইথ হোমোলোগাস ক্রোমোজোম। হোমোলোগাস ক্রোমোজোম কী ছিল? হোমোলোগাস ক্রোমোজোম সেই ক্রোমোজোম, হোমোলোগাস ক্রোমোজোমের পেয়ার হচ্ছে সেই ক্রোমোজোম যেটা কি একটা মায়ের থেকে পাওয়া যায়, একটা বাবার থেকে পাওয়া যায়, ঠিক তো? কিন্তু তারা হোমোলোগাস কেন? বিকজ দে আর অফ দ্য সেম টাইপ, সাইজ, and they have the same genes which control the same character. সেম ক্যারেক্টার মানে বাবার এটা ধর ফাদারের থেকে পেয়েছি, এটা মাদারের থেকে পেয়েছি। তো বাবার ক্রোমোজোমের এখানে যদি হেয়ার কালার কন্ট্রোল করে, মাদারের এখানেও যে জিনটা থাকবে সেই হেয়ার কালার কন্ট্রোল করবে, সেটা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম। এবার হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে যে এক্সচেঞ্জটা হয়, এই এক্সচেঞ্জটা কিন্তু শুধুমাত্র হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যেই হবে। নন হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে এই ক্রোমোজোমাল এক্সচেঞ্জটা কিন্তু হয় না। ঠিক আছে, কি হয় এটা একটু আধটু পড়েছিলি ক্লাস 10-এ, মনে আছে কিনা জানি না। এই ধর বাবার থেকে হোমোলোগাস ক্রোমোজোম একটা পেয়েছি, আর এই ধর মায়ের থেকে হোমোলোগাস ক্রোমোজোম, দুটোই হোমোলোগাস ক্রোমোজোম। তো এই পোর্শনটা, এই যে এই পোর্শনটা এক্সচেঞ্জ হয়ে যাবে, এখানে এসে বসে যাবে, এখানে এসে বসে যাবে, যার জন্য কি হবে, কীরকম দেখতে লাগবে, এরকম দেখতে লাগবে। এই ক্রোমোজোমটা এরকম হয়ে যাবে, আর এই ক্রোমোজোমটা এরকম হয়ে যাবে। এক্সচেঞ্জ অফ জেনেটিক মেটেরিয়াল হলো। এক্সচেঞ্জ অফ জেনেটিক মেটেরিয়াল কেন বলছি? ক্রোমোজোমের প্রত্যেকটা পোর্শনে কি আছে? জিন। এখানে যে জিনগুলো ছিল এখানে চলে এলো, আর এখানে যে জিনগুলো ছিল সেগুলো এখানে চলে এলো। তো এক্সচেঞ্জ অফ জেনেটিক মেটেরিয়াল হলো কি হলো না? এটাকেই বলা হয় ক্রসিং ওভার। এটার জন্য কি হলো? নতুন কম্বিনেশন হলো তো। আচ্ছা, ধর এই আমার বাবার জিন, এই ধর মায়ের জিন, সরি ক্রোমোজোম, এটা পুরো ডুপ্লিকেট হয়ে আমার মধ্যে চলে এলো, তাহলে তো আমি পুরো বাবার বা মায়ের কপি হয়ে যাব। কেন আমরা পুরো বাবার বা মায়ের কপি হই না? বিকজ দেখ, বাবার এই ক্রোমোজোমটা আমার মধ্যে পুরোপুরি বাবার ক্রোমোজোম আসছে না, একটুখানি পোর্শন মিক্স হয়ে যাচ্ছে। ওই জন্যে আমরা সবাই আমাদের বাবা মায়ের মতো একদম আইডেন্টিক্যাল নই। এই ক্রসিং ওভারের জন্য, এই ক্রসিং ওভারের জন্য নতুন কম্বিনেশন হচ্ছে। এখানে এই জিনের সাথে এই জিনটা পাশাপাশি ছিল, এখন এখানের এই জিনটার সাথে অন্য কোনো জিন পাশাপাশি এসে গেছে, তাহলে নতুন কম্বিনেশন হচ্ছে অ্যালিলের। এটাই হচ্ছে ক্রসিং ওভার, যার জন্য নতুন কম্বিনেশন যে ফর্ম হচ্ছে, এই যে নতুন কম্বিনেশন অফ অ্যালিল ফর্ম হচ্ছে, এটাকে বলা হয় রিকম্বিনেশন অফ জিনস, এটাকে বলা হয় রিকম্বিনেশন অফ জিন। আর এই নতুন যে অফস্প্রিংগুলো, আমি তো একটা অফস্প্রিং, যে এরকম আমি নতুন রিকম্বিনেশন অফ জিনস নিয়ে জন্মেছি, আমাকে কি বলা হবে? রিকম্বিনেন্ট। ঠিক আছে, ক্রসিং ওভার যে সবকটা ক্রোমোজোমে সব জায়গায় হয় তা না, ক্রসিং ওভার হওয়ার চান্স দরকার আছে। কার মধ্যে ক্রসিং ওভার হবে, কার মধ্যে হবে না, সেগুলো একটু বোঝার ব্যাপার আছে। তোদের অত ডিটেলস সিলেবাসে নেই, দরকার নেই। তাহলে ক্রসিং ওভারের রিকম্বিনেশনে কী লেখা আছে এক্সাম্পলটা দেখ, বুঝতে পারবি। ক্রসিং ওভার ইজ দ্য ফিজিক্যাল প্রসেস অফ, ডেফিনেশন একদম ওয়ার্ড টু ওয়ার্ড মুখস্থ করতে হবে। ক্রসিং ওভার ইজ দ্য ফিজিক্যাল প্রসেস অফ রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ করেসপন্ডিং পার্টস বিটুইন দ্য ক্রোম্যাটিডস অফ হোমোলোগাস ক্রোমোজোম। এটা একটা ক্রোমোজোম যদি হয়, এইটা একটা ক্রোম্যাটিড, এটা একটা ক্রোম্যাটিড, জানিস তো একটা ক্রোমোজোমে দুটো ক্রোম্যাটিড হয়, এই একটা ক্রোম্যাটিড, এই একটা ক্রোম্যাটিড। তাহলে এই একটা ক্রোম্যাটিডের সাথে আমার মায়ের আর একটা ক্রোম্যাটিড এক্সচেঞ্জ হচ্ছে, তো ওই জন্য বলছে ক্রোম্যাটিডের মধ্যে। Between the chromatids of homologous chromosomes of a pair that results in the new combination of alleles of the linked genes. ঠিক আছে? The phenomenon of separation of linked genes to form new combination of parental genes is known as recombination of genes, and the offspring with new combination of characters are called recombinants.
মেকানিজম অফ ক্রসিং ওভারটা কেটে দে। পরের পাতায় পেজ নাম্বার 212 দরকার নেই, কেটে দে। পেজ নাম্বার 213, পেজ নাম্বার 213 সিলেবাসে শুধুমাত্র আছে ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং ক্রসিং ওভার আর সিগনিফিকেন্স অফ ক্রসিং ওভার। ঠিক আছে, ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং ক্রসিং ওভারের ওপরটা নেই সিলেবাসে। এই ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং ক্রসিং ওভার, এক্ষুনি আমি বললাম না সব কটা ক্রোমোজোমে সবসময় ক্রসিং ওভার হয়ে যাবে না, অনেক কিছুর উপর ডিপেন্ড করে যে ক্রসিং ওভার হবে কি হবে না। ঠিক আছে, প্রথমটা হচ্ছে ডিস্টেন্স বিটুইন দ্য জিন। একটা ক্রোমোজোমে দুটো জিন যত দূরে দূরে থাকবে তত ক্রসিং ওভার হওয়ার তত কি বলবো প্রবাবিলিটি তত বেশি। ধরে নে ফর এক্সাম্পল এখানে একটা জিন ছিল, বাবার এখানে একটা জিন ছিল, ঠিক আছে, আর বাবার এখানে একটা জিন ছিল। এই দুটো জিন কাছাকাছি আছে না অনেক দূরে আছে রে? অনেক দূরে আছে, ঠিক তো? বইতে কি লেখা আছে? ডিস্টেন্স যত বেশি হবে তত ক্রসিং ওভার বেশি হবে। তাই হলো কি হলো না? পরেরটায় দেখ, পরেরটায় যখন ক্রসিং ওভার হয়ে গেল বাবা আর মায়ের ক্রোমাটিডের মধ্যে, এই জিনটা তো এখানেই রয়ে গেল, কিন্তু এই পার্টিকুলার জিনটা কি আর এখানে আছে? ক্রসিং ওভার হয়ে অন্য জায়গায় চলে গেছে। তাহলে এটা কেন হলো? যেহেতু দুটো জিন এত দূরে দূরে ছিল, হওয়ার প্রবাবিলিটি বেশি হয়ে গেল। যদি দুটো জিন কাছাকাছি থাকতো, ধর এখানে একটা জিন আছে আর এখানে একটা জিন ছিল, ক্রসিং ওভার তো এইখানে হয়ে গেল, তাহলে কি এরা দুজন সেপারেট করলো? এদের দুজনের মধ্যে ক্রসিং ওভার কি হলো? হলো না। ক্রসিং ওভার হওয়ার চান্স বেশি যখন দুটো জিন দূরে দূরে আছে, তখনই ক্রসিং ওভার দুটো জিনের মধ্যে তবে ক্রসিং ওভার হয়ে যায়, মানে তারা দূরে দূরে চলে যায়। ঠিক আছে, কম্বিনেশন হয়ে যায়। আচ্ছা, তাহলে এটা গেল যে ডিস্টেন্স বিটুইন দ্য জিনস অ্যান্ড নাম্বার অফ কায়াসমাটা অ্যালং দ্য লেন্থ অফ ক্রোমোজোমস ইনফ্লুয়েন্স ক্রসিং ওভার। গ্রেটার ডিস্টেন্স বিটুইন দ্য জিনস হচ্ছে higher percentage of crossing over, but its maximum percentage can be 50% because out of 4 chromatids only 2 can undergo crossing over. টেম্পারেচার অফ দ্য অ্যাটমসফিয়ারের ওপর ডিপেন্ড করে, এজ অ্যান্ড সেক্সের ওপর ডিপেন্ড করে, এক্সেসের ওপর ডিপেন্ড করে, কেমিক্যাল মিউটেশন ডিপেন্ড করে। মিউটেশন মানে মিউটেশন যারা করিয়ে দেয় সেটার ওপর ডিপেন্ড করে। তো দিস ইজ ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে সিগনিফিকেন্স। সিগনিফিকেন্স তো বলেই দিলাম, ক্রসিং ওভার হওয়ার জন্য ভেরিয়েশন হচ্ছে, ওই জন্য আমি আলাদা, ওই জন্য আমি বাবা মার মতো একদমই সেম নয়। ভেরিয়েশন হচ্ছে, যত বেশি ভেরিয়েশন হচ্ছে ইভলিউশন হচ্ছে। আর যদি ক্রসিং ওভার না হতো, আমার দাদু যেরকম দেখতে, দাদুর বাবাও সেরকম দেখতে, আমার বাবাও সেরকম দেখতে, আমিও সেরকম দেখতে, যদি এরকম হয়ে যেত, কোনো ইভলিউশন হতো? মানে হিউম্যান স্পিসিস কি আর বাড়তো, এগোতো? না, সবাই এক জায়গায় থেকে যেত। এই যে ইভলিউশন হচ্ছে, এই ক্রসিং ওভারের জন্য হচ্ছে। ঠিক আছে, আর তার উপর ক্রসিং ওভারের জন্য আমরা অনেকটা ডিস্টেন্স ক্যালকুলেট করতে পারি। ক্রসিং ওভার যতটা পার্সেন্টেজ ততটা ডিস্টেন্স, মানে কি? এই ধর এই যে ক্রসিং ওভার হলো, এই যে এই পার্টিকুলার জিন আর এই পার্টিকুলার জিনের মধ্যে যে ক্রসিং ওভার হলো, ধর এই দুটো পার্টিকুলার জিনের ক্রসিং ওভার হওয়ার পার্সেন্টেজ হচ্ছে 40%, মানে তোমার দুজনের মধ্যে ক্রসিং ওভার হওয়ার সম্ভাবনা কত? তুই বলবি 40%। তার মানে এই দুটো জিনের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 40 ইউনিট। যতটা পার্সেন্টেজ অফ ক্রসিং ওভার ততটা ওরা দূরে থাকবে। সেন্টিমর্গান বলা হয় ওদের ইউনিট, কি? সেন্টিমর্গান। ঠিক আছে, তাহলে সিগনিফিকেন্স অফ ক্রসিং ওভারে কি আছে দেখ। ক্রসিং ওভার লিডস টু নিউ কম্বিনেশন অফ জিনস। এই তো নতুন কম্বিনেশন হয়ে গেল, এটার সাথে এটা হয়ে গেল, এখন এটার সাথে এটা না হয়ে এটার সাথে এটা হয়ে গেল। নিউ কম্বিনেশন অফ জিনস and thus is responsible for genetic variability in sexually reproducing organisms. Variability in populations forms the basis of evolution. Percentage of crossing over or recombination is used in calculating the distance between genes, in locating the genes on chromosomes, and in determining their sequence. Next page চলে আরো কটা significance আছে। It provides evidence that genes are arranged in linear fashions in the chromosome. সেটা তো আমি আরেকদিনও বলেছিলাম যে ক্রোমোজোমের জিন এরকম পরপর লাইনে থাকে, এটাকে লিনিয়ার বলে। তো লিনিয়ারলি আছে, সেটা ক্রসিং ওভার থেকে প্রুভ করা যায়। নেক্সট হচ্ছে ইউজফুল রিকম্বিনেশনস আর পিকড আপ বাই প্লান্ট অ্যান্ড অ্যানিমাল ব্রিডার। এই যে নতুন যে কম্বিনেশনগুলো আছে, সেই কম্বিনেশনগুলো প্লান্ট ব্রিডাররা ইউজ করে। প্লান্ট ব্রিডার দেখলো, আচ্ছা এই নতুন কম্বিনেশন হওয়ার পর তো গাছটা আরও বেশি ফ্রুট দিচ্ছে, তাহলে এরকম কম্বিনেশন পরের বার করাতে হবে। তো সেটাই তারা ইচ্ছে করে তখন ক্রস পলিনেট করাবে, যাতে এই গাছের এই ক্রোমোজোমের পার্টটা এর মধ্যে চলে আসে, আরও বেটার ব্রিডিং হবে। ঠিক আছে,
নেক্সট হচ্ছে ক্রোমোজোম ম্যাপস কল লিঙ্কেজ ম্যাপস ক্যান বি প্রিপেয়ার্ড। লিঙ্কেজ ম্যাপ মানে কি, কতটা লিঙ্কেজ হবে সেটা ডিটারমাইন করে। লিঙ্কেজ আমি এখনো পড়াইনি তাই বুঝতে পারবি না। লিঙ্কেজ ম্যাপ হচ্ছে কতখানি লিঙ্কেজ হবে বা কার মধ্যে লিঙ্কেজ হবে সেটার ওপর ডিপেন্ড করে লিঙ্কেজ ম্যাপ আমরা ডিটারমাইন করতে পারি। এবার চলে আয় লিঙ্কেজে। ক্রসিং ওভারটা হয়ে গেল, এবার লিঙ্কেজে ব্যাক কর।